আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে নাইনস এডুকেশনাল জোনে স্বাগতম। তোমরা যারা এসএসসি লেভেলে পড়াশোনা করতেছো, অর্থাৎ এসএসসি 26 অথবা 27 ব্যাচ যাই হোক না কেন, তোমাদের কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন। আজকে পদার্থের গঠন এই অধ্যায়টি কি আমরা ক্লাস নিব। এই ক্লাসটিতে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়টির অর্ধেকটা কভার করব এবং আমরা আমাদের দ্বিতীয় লেকচারে এই অধ্যায়টির বাকি অংশটুকু কভার করব। তাহলে আমরা কথা না বেরিয়ে আমরা আমাদের অধ্যায়ে চলে যাচ্ছি। দেখো, অধ্যায়ের নাম যেহেতু কি পদার্থের গঠন, তার মানে এই অধ্যায়ে আমরা একটা পদার্থ কি কি বস্তু বা কি কি কণিকা দ্বারা কি কি কণা দ্বারা গঠিত হয় এই বিষয়গুলো কি নিয়ে জানবো। ঠিক আছে, এখন এই অধ্যায়ে প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক ও যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থটা কি? মৌলিক পদার্থ কি? দেখো, কোন একটা পদার্থকে ভাঙলে যদি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাওয়া যায় তাহলে ওইটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো। যেমন আমরা গোল্ডের কথা চিন্তা করতে পারি, গোল্ড অর্থাৎ স্বর্ণ। ঠিক আছে, এই স্বর্ণকে ভাঙলে কি আমরা স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু পাবো না। আবার সিলভারের কথা চিনতে পারি, সিলভারের কথা চিন্তা করতে পারি, সিলভার। ঠিক আছে, এই সিলভারকে ভাঙলে আমরা কি এই সিলভার ছাড়া অন্য কোনো কিছু পাবো না। অর্থাৎ এই গোল্ড এবং সিলভার এগুলো কি একটা মৌলিক পদার্থ। আই রিপিট, যে কোন একটা পদার্থকে ভাঙলে যদি ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া না যায় তবে ওই পদার্থকে কি বলবো? মৌলিক পদার্থ বলবো। এই মৌলিক পদার্থে অনেক সময় মৌলও বলা হয়। ঠিক আছে, এরকম পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত এরকম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। এরকম মৌলিক পদার্থের সংখ্যা কত? 118টি। এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। এবং বাকি যে 20টি মৌল আছে ওইগুলা কি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তার মানে 118টার ভিতরে 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, 20টা ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে দেহটা, আমাদের যে শরীরটা, আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। অর্থাৎ আমাদের মানব দেহটা 26 ধরনের মৌলিক পদার্থ দিয়ে সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এবং মনে রাখবেন এই 26 ধরনের সবগুলো মৌলিক পদার্থ কি মাটিতে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে 26 ধরনের পদার্থ বিদ্যমান কোথায়? আমাদের শরীরে 26 ধরনের পদার্থ বিদ্যমান থাকে। ঠিক আছে, তোমাদের এখানে স্লাইড আছে, অবশ্য তোমরা এখানে দেখতে পারো। এখানে দেখো মৌল ও মৌলিক পদার্থ, যে একটি পদার্থকে ভাঙলে এগুলো বলছি অলরেডি। দেখো এখানে, তারপর দেখো যৌগ ও যৌগিক পদার্থ। দেখো, কোন একটা পদার্থকে ভাঙলে যদি আমি এক বা একাধিক, আই রিপিট, কোন একটা পদার্থকে ভাঙলে যদি দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তবে ওই পদার্থকে কি বলবো? যৌগিক পদার্থ বলবো। কোন একটা পদার্থকে ভাঙলে দুই বা ততোধিকে মৌলিক পদার্থ পাওয়া গেলে তাকে আমরা যৌগিক পদার্থ বলবো। ঠিক আছে, এরকম উদাহরণ হচ্ছে এখানে কি, দেখো পানি। এই আমরা অলরেডি জানি, যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছি মিনিমাম এতটুকু জানি যে পানির সঙ্গে H2O, অর্থাৎ পানি অণুতে দেখো, পানি অণুকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? এখানে দুইটা হাইড্রোজেন পাবো না, এবং কি পাবো? একটা অক্সিজেন পাবো না। অর্থাৎ একটা পানি অণু কি দ্বারা গঠিত হয়? দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তাহলে অক্সিজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, তাহলে দুইটা মৌলিক পদার্থ পাওয়া গেছে। পানিকে যদি ভাঙি তাহলে আমরা কি পাইছি? দুইটা মৌলিক পদার্থ পাইছি। তার মানে পানিটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থ, যেহেতু এটাকে ভেঙে আমি দুইটা মৌলিক পদার্থ পাইছি। একইভাবে আমরা কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করতে পারি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা আমরা নিঃশ্বাসের সাথে কি ছাড়ি, আমরা যে নিঃশ্বাসের সাথে যে গ্যাসটা ছাড়ি সেটা কি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি একটা যৌগিক পদার্থ। কেন? কারণ কার্বন ডাই অক্সাইডকে যদি ভাঙি তাহলে আমি কার্বন পাবো, তার পাশাপাশি কি পাবো? অক্সিজেন পাবো। এক্ষেত্রে একটা কার্বন এবং দুইটা অক্সিজেন পরস্পর যুক্ত কি একটা কার্বন ডাই অক্সাইডের অণু গঠন করে। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। এক্ষেত্রে মনে রাখবে যে একটা যৌগিক পদার্থের অণুতে পদার্থ সমূহের যুক্ত হওয়ার রেশিও বা অনুপাত সর্বদা সমান থাকে।
মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই দেখো পানি না, এই পানিটা তুমি যেখান থেকে নাও না কেন, বাংলাদেশ থেকে নাও, আফ্রিকা থেকে নাও, যেখান থেকে নাও না কেন, এই পানির অণুতে তুমি সর্বদা দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পাবা। অর্থাৎ পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের যুক্ত হওয়ার রেশিও হচ্ছে 2:1। হাইড্রোজেন এবং অক্সিজেনের যুক্ত হওয়ার রেশিও হচ্ছে কি 2:1। অর্থাৎ তুমি পৃথিবীর যেখান থেকে পানির নমুনা নেও না কেন, ওই পানির নমুনাতে 2:1 অনুপাতে কি হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত থাকবে। অর্থাৎ হাইড্রোজেন করা থাকবে দুইটা এবং অক্সিজেন করা থাকবে একটা। ঠিক একই ভাবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও কি এই কথাটা সত্য, যে এখানে কার্বন ডাই অক্সাইডের নমুনা তুমি যেখান থেকে নাও না কেন, এখানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পরস্পর যুক্ত হওয়ার রেশিও হচ্ছে 1:2। ঠিক আছে, এগুলো একটু দেখবা যে কার্বন এবং অক্সিজেন যুক্ত হওয়ার রেশিও কত 1:2। কোথায়? কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেনের যুক্ত হওয়ার রেশিও 1:2। তাহলে আশা করি বিষয়গুলা বুঝতে পারছি। এবং তোমরা এক্ষেত্রে মনে রাখবা যে ক্যালসিয়াম কার্বনেট একটা কি, ক্যালসিয়াম কার্বনেট কি একটা যৌগিক পদার্থ না মৌলিক পদার্থ? বলো তো, এখানে কি তিনটা মৌলিক পদার্থ পাচ্ছি না? অক্সিজেন পাচ্ছি, কার্বন পাচ্ছি, সি এ দ্বারা ক্যালসিয়াম বোঝাচ্ছে। এগুলো তোমরা একটু এই চতুর্থ অধ্যায়ে পাবা যে ক্যালসিয়াম সি এ দ্বারা কেন ক্যালসিয়াম বোঝায়, সি দ্বারা কার্বন কেন বোঝায়, এগুলা পাবা। টেনশন করে লাভ নাই, যেখানে সি এ দ্বারা কি বোঝাচ্ছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। তাইলে ক্যালসিয়াম কার্বনেটে কি পাচ্ছি? তিনটা মৌলিক পদার্থ পাচ্ছি। তার মানে এটা কি একটা যৌগিক পদার্থ। মনে রাখবা এটাকে চক বলা হয়। এটাকে কি বলা হয়? চক। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্যালসিয়াম একটা, কার্বন আছে একটা এবং অক্সিজেন আছে কয়টা? তিনটে। তাহলে ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেনের যুক্ত হওয়ার রেশিও কত? 1:3। বুঝতে পারছি? ক্লিয়ার আশা করি। এবং ক্যালসিয়াম কার্বনেট কি চক বলা যেতে পারে। ঠিক আছে, চক বললে কি বুঝবো? ক্যালসিয়াম কার্বনেট। এবং তোমরা মনে রাখবা যে ঝিনুকের খোসাতে ক্যালসিয়াম কার্বনেট থাকে। ঠিক আছে, রসায়নের কোথাও রাসায়নিক বিক্রিয়া যদি ঝিনুকের খোসা পাও অথবা শামুকের খোসা পাও, তাহলে তুমি বুঝতে পারবে এটা কি পদার্থ? ক্যালসিয়াম কার্বনেট। কি বুঝবা তুমি? ক্যালসিয়াম কার্বনেট। বুঝতে পারছি? আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে দেখো, এখানে লেখা আছে স্লাইডগুলোতে, তোমরা নোট করতে পারো খুব সহজেই। তারপর দেখো এখানে কি আছে। তারপরে আমরা আলোচনা করব পরমাণু এবং অণু নিয়ে। দেখো এই পরমাণুর শব্দটা ভাঙলে কি পাবো? পরমাণু শব্দটাকে ভাঙলে আমরা পরম যোগ অণু এই দুইটা শব্দাংশ পাবো। এই পরমাণু শব্দটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? পরম যোগ অণু। ঠিক আছে, পরম মানে কি? অত্যন্ত। পরম মানে হচ্ছে কি? অত্যন্ত। অণু মানে হচ্ছে ক্ষুদ্র। অণু মানে কি? ক্ষুদ্র। তাহলে পরমাণু হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ পদার্থের অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্রতম যে কণিকা যার ভিতরে পদার্থের গুণাগুণগুলা নিহিত থাকে তাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। এবং মনে রাখবা যে পরমাণুগুলা স্বাধীনভাবে থাকতে পারে না। পরমাণুগুলা স্বাধীনভাবে থাকতে পারে না। এবং এগুলা এই পরমাণুর ভিতরে কোন একটা পদার্থে ভৌত এবং রাসায়নিক ধর্ম বিদ্যমান থাকে। বুঝতে পারছো? কোন একটা পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম এই পরমাণুর ভিতরে নিহিত থাকে। বুঝতে পারছো? ভৌত রাসায়নিক ধর্ম কি একটু এই কেমিস্ট্রি পড়ার সময় তুমি জানতে পারবা। বুঝতে পারছো? এই সামনে অধ্যায়গুলো যখন পড়বা তুমি তখনই ভৌত এবং রাসায়নিক ধর্ম বুঝতে পারবা। ঠিক আছে, এখন আর আমি বলতেছি না, কারণ তোমরা সামনে অধ্যায়গুলো যখন পড়বা এগুলা আসবে আলোচনায়। বুঝতে পারছো? দেখো এখানে লেখা আছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। মনে রাখবা কোন একটা পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করে। মনে রাখবো অণু আকারে পদার্থ সমূহ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। কি আকারে? পরমাণু আকারে। ঠিক আছে, এই যে মনে করো দেখো আমরা যে পানি দেখছি না, পানি কি দ্বারা গঠিত হয়? অক্সিজেন দ্বারা না? দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো যুক্ত হয়ে কি পানির অণু গঠন করে না? এই দুটো যুক্ত হয়ে কি গঠন করছে? পানি গঠন করছে না? এই যে পানি গঠন করছে না, এক্ষেত্রে যে বিক্রিয়াটা করছে, এই বিক্রিয়া করার ক্ষেত্রে অক্সিজেনের পরমাণু হওয়া অক্সিজেন যে বিক্রিয়া করছে, অক্সিজেন বিক্রিয়া করার ক্ষেত্রে অক্সিজেনকে পরমাণু আকারে বিক্রিয়া করতে হয়েছে, তাকে অণু আকারে বিক্রিয়া করা সম্ভব না। এই যে অক্সিজেন O2 হচ্ছে কি অক্সিজেনের অণু, কিন্তু সে যদি বিক্রিয়া করতে চায় তাকে অক্সিজেন পরমাণু হতে হবে।
অক্সিজেন পরমাণু হিসেবে ভাঙতে হবে, ভাঙার পর সে কি বিক্রিয়া করতে পারবে। বুঝতে পারছো? অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় মৌলিক পদার্থ সমূহ পরমাণু অবস্থায় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে। বুঝতে পারছি? তারপর দেখো এখানে কি লিখছে যে যার মধ্যে মৌলিক পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম বর্তমান থেকে তাকে কি বলে? পরমাণু বলে। তোমাদের বইয়ে দেখো এই সংজ্ঞাটা আছে যে পরমাণু হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক পদার্থের গুণাগুণ থাকে। আশা করি পরমাণুটা কি একদম নিট এন্ড ক্লিয়ার হয়েছে। তারপর আমরা অণু সম্পর্কে আলোচনা করব। অণু কি? অণুটা কি দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে কি তোমাদের বইয়ে দেওয়া আছে যে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলবো? অণু বলবো। কেমন? দেখো যেমন এই যে অক্সিজেন, অক্সিজেন যখন দুইটা পরমাণু, যখন দুইটা অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করে তখন এটাকে কি বলবো আমরা? অক্সিজেনের অণু। ঠিক আছে? দেখো দুইটা পরমাণু অক্সিজেনের মিলে একত্রিত হয়েছে কিভাবে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে কি বলবো আমরা? অণু। এই কন্ডিশনটাকে কি বলবো? অণু। ঠিক আছে? অর্থাৎ অণুতে কি পাওয়া যায়? অণুকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? পরমাণু পাবো। ঠিক আছে? তোমরা আবার দেখো এখানে পানির কথা চিন্তা করো, পানিও কিন্তু একটা অণু। পানিও কি একটা অণু। ঠিক আছে? পানিতে একাধিক মৌলিক পদার্থ থাকে কিন্তু এটাও কি একটা অণু, কারণ একাধিক এখানে দুই বা ততোধিক বলছে কিন্তু তাহলে দুই বা ততোধিক এখানে দুইয়ের অধিক আছে, কোনো সমস্যা নেই। তো দুইয়ের অধিক পরমাণু যখন পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? অণু বলা হয়। ঠিক আছে? তোমরা মনে রাখবা অণু হচ্ছে দুই ধরনের। অণু হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে মৌলিক অণু। অণু হচ্ছে কি দুই ধরনের, এক হচ্ছে মৌলিক অণু আর এক হচ্ছে কি যৌগিক অণু। মৌলিক অণু কি? যে মৌলিক অণু হচ্ছে দুইটা মৌলিক পদার্থের পরমাণু যখন পরস্পর যুক্ত হয়ে একটা অণু গঠন করে তখন সেটাকে কি বলে? মৌলিক অণু। যেমন এই দেখো এই দুইটা অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু পরমাণু একটা অক্সিজেনের অণু গঠন করছে না? তাহলে এটা হচ্ছে কি মৌলিক অণু। O2টা হচ্ছে কি মৌলিক অণু। আবার দেখো দুইটা নাইট্রোজেন পরস্পর যখন যুক্ত হয়ে নাইট্রোজেনের অণু গঠন করবে এটা হচ্ছে কি মৌলিক অণু। কারণ একটা মৌলের দুইটা পরমাণু, একই পদার্থের একই মৌলের দুইটা পরমাণু যুক্ত হয়ে যখন একটা অণু গঠন করে তখন তাকে কি বলবো? মৌলিক অণু। আবার যখন দুইটা ভিন্ন পদার্থের দুইটা ভিন্ন মৌল পরস্পর যুক্ত হয়ে একটা অণু গঠন করে তখন তাকে কি বলবো? যৌগিক অণু। এখানে দেখো দুইটা ভিন্ন না, একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, দুইটা ভিন্ন পদার্থের মৌল, একটা হাইড্রোজেনের মৌল একটা কি অক্সিজেনের মৌল, অর্থাৎ একটা হাইড্রোজেনের পরমাণু একটা অক্সিজেনের পরমাণু যখন যুক্ত হয়ে এই পানি উৎপন্ন করতেছে তখন তাকে কি বলবো? যৌগিক অণু। অর্থাৎ এখানে একাধিক মৌলিক পদার্থ বিদ্যমান। বুঝাইতে পারছি বিষয়টা? যৌগিক পদার্থের মতোই। যৌগিক অণুতে কি থাকবে? একাধিক মৌলিক পদার্থ থাকবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার আশা করি। দেখো এখানে অণুগুলা স্বাধীনভাবে থাকতে পারে, মনে রাখবা পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, কিন্তু অণুগুলা কি স্বাধীনভাবে থাকতে পারে। এখানে দেখো স্লাইড আকারে দেওয়া আছে, এগুলো তোমরা নোট করতে পারো খুব সহজেই। এখানে দেখো অণুগুলাকে কি মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়েও কি দেখা যায় না, মানে এত অণুগুলো এত ছোট যেগুলো কি খুব শক্তিশালী যন্ত্র দিয়েও কি দেখা যায় না। এবং অণুগুলাকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। তোমরা দেখছো যেহেতু অণু পরমাণু দ্বারা গঠিত, তাহলে অণুকে ভাঙলে কি পাবো? নিশ্চয়ই পরমাণু পাবো। যেমন এই অক্সিজেনের অণুকে ভাঙলে কি পাবো? যে দুইটা অক্সিজেন পরমাণু পাবো। ঠিক একইভাবে এই পানির অণুকে ভাঙলে কি পাবো? দুইটা হাইড্রোজেনের পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু পাবো। ঠিক একইভাবে কার্বন ডাই অক্সাইডের অণুকে ভাঙলে কি পাবো? একটা কার্বন ডাই অক্সাইড পাবো এবং দুইটা অক্সিজেনের পরমাণু পাবো। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। দেখো এখানে সংজ্ঞাগুলো লিখে আছে, দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলবো? অণু বলবো। ঠিক আছে? তারপর দেখো তারপরে আমাদের দেখো এই টপিকটা আমরা আলোচনা শেষ করছি, এটাও শেষ করছি। এখন আমাদের আছে মৌলের প্রতীক। মৌলের প্রতীক দেখো আমরা অলরেডি কিন্তু জানি
পৃথিবীতে এখন পর্যন্ত কয়টি মৌল আবিষ্কৃত হয়েছে? 118টি। এখন এই 118টির নাম দেওয়া লাগবে, তাই না? এই 118টি মৌল চেনার জন্য, জানার জন্য, শেখার জন্য কি লাগবে? এগুলোর নাম দেওয়া লাগবে, ঠিক আছে? এগুলোর নাম দেওয়া অলরেডি শেষ। এখন এই নামগুলা সবগুলা পূর্ণ নামে মনে করো, এই যে অক্সিজেন কি, আমি এখানে কিন্তু অলরেডি অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করে ফেলছি, ঠিক আছে? এই যে ও দ্বারা প্রকাশ করলাম, এগুলাই কিন্তু কি প্রতীক। যেমন দেখো, এই অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি, এই বানানটা হচ্ছে এরকম, অক্সিজেনের ইংরেজি বানান হচ্ছে কি এরকম, ঠিক আছে? তারপর নাইট্রোজেন, ঠিক আছে? এই যে নামগুলা, এখন আমরা যখন রসায়ন পড়ব তখন রসায়নে অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটবে, অক্সিজেন বিভিন্ন মৌলিক পদার্থ সমূহের ভিতরে বিভিন্ন ধরনের বিক্রিয়া সংঘটিত হবে। তখন আমরা যদি এই অক্সিজেন, এই নাইট্রোজেন, এই মৌলগুলার পূর্ণ নাম ব্যবহার করি, অক্সিজেন এবং নাইট্রোজেন, এগুলো হচ্ছে কি, অক্সিজেন নাইট্রোজেন হচ্ছে কি 118টা মৌলিক পদার্থের ভিতরে দুইটা, ঠিক আছে? 118টা মৌলিক পদার্থ আছে, এর ভিতরে সবগুলোর নামকরণ আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে 118টা মৌলের নাম আছে, ঠিক আছে? 118টা মৌলের এরকম নাম রয়েছে, ইংরেজি বা ল্যাটিন নাম অথবা আরবি নামও আছে, ঠিক আছে? তাহলে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো যখন আমরা রাসায়নিক গবেষণায়, রাসায়নিক বিক্রিয়া লেখার সময় এই পূর্ণ নামগুলো লিখবো, তখন আমাদের লেখায় অনেক সমস্যা হবে, এগুলো আমাদের জন্য কষ্টদায়ক হবে, ঠিক আছে? এই জন্য দেখো, অক্সিজেনের মধ্যে যদি আমি শুধু ও দিই, ও দ্বারা যদি অক্সিজেন বোঝাই, এখানে নাইট্রোজেনের জায়গায় যদি আমি শুধু এন দিই, এন দ্বারা যদি নাইট্রোজেন বোঝাই, তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যায়, রসায়ন গবেষণা এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা যে কোন একটা মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত, অর্থাৎ কোন একটা মৌলের ইংরেজি, ল্যাটিন অথবা আরবি নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কি বলে? প্রতীক বলে। বুঝতে পারছো? এই যে দেখো, অক্সিজেনের পূর্ণ নামের জন্য আমি কি ব্যবহার করছি? শুধু ও। তাহলে অক্সিজেনের প্রতীক কি? শুধু ও। ঠিক একই ভাবে নাইট্রোজেনের সম্পূর্ণটার জন্য কি ব্যবহার করছি? এন। তাহলে নাইট্রোজেনের এটা কি? নাইট্রোজেনের প্রতীক। বুঝাইতে পারছি আমি আশা করি। ঠিক একই ভাবে কার্বন, এই কার্বনের প্রতীক হিসেবে কি ব্যবহার করা হয়? সি। ঠিক আছে? এখন এই যে প্রতীকগুলা মনে রাখবা, প্রতীক লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে? প্রতীক লেখার কিছু নিয়ম আছে। এখানে দেখো, নিয়মগুলো আমি এখানে লিখে রাখছি, এখানে খেয়াল করো। এই যে প্রতীক লেখার নিয়ম, নরমালি দেখো, সাধারণত মৌলিক পদার্থ যেগুলো আছে এগুলার ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কি একটা প্রতীক প্রকাশ করা হয়, ঠিক আছে? যেমন দেখো, অক্সিজেনের হচ্ছে কি ইংরেজি নাম, এই ইংরেজি নামের প্রথম অক্ষর কি? অক্সিজেন, ও। তাহলে ও দ্বারা কি বুঝাই দিছি? অক্সিজেন বুঝাই দিছি, ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থের লেখার ক্ষেত্রে প্রথম নিয়মটা কি? যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা কি ওই মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন, কার্বনের সি, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে একাধিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর কি একই হয়ে যায়। কেমন? যেমন দেখো, কার্বন একটা কি, এর প্রথম অক্ষর হচ্ছে সি। আবার আরেকটা মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম, আরেকটা মৌলের নাম কি? ক্যালসিয়াম, ঠিক আছে? এখন এই ক্যালসিয়ামেও কি প্রথম অক্ষর কি পাইলাম? সি পাইলাম। তো কার্বনেও কি পাইলাম? প্রথম অক্ষর সি পাইলাম, ঠিক আছে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে দুইটা মৌলিক পদার্থের ক্ষেত্রে যদি তাদের প্রথম অক্ষর একই হয়ে যায়, তখন তাদের একটাকে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং পরেরটাকে দুইটা অক্ষরে প্রকাশ করা হয়। হয় প্রথমটা এবং মাঝেরটা, হয় প্রথম দুইটা, অথবা প্রথমটা এবং শেষেরটা, এরকম ভাবে কি প্রকাশ করা হয়। বুঝতে পারছো? দেখো, এখানে কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়, এজন্য ক্যালসিয়ামকে প্রথম দুই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, সি এ। এবং মনে রাখবা অবশ্যই যে প্রতীক লেখার সময় প্রত্যেকটি মৌলের প্রথম অক্ষরটা যদি একটা অক্ষর থাকে, তাহলে ওইটা কি বড় হাতের লিখতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষর সিম্বল দিয়ে লিখতে হবে। আর যদি দুইটা অক্ষর থাকে, দুই অক্ষরের যদি মৌলের নাম হয়, তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং দ্বিতীয় অক্ষরটা কি ছোট হাতের স্মল লেটার হবে।
ঠিক আছে, দেখো এখানে দেবা এই ক্যালসিয়ামের সি এ, বুঝতে পারছো? দেখো এরকমই দুইটা মৌল হয়েছে, বোরন এবং বেরিলিয়াম। দেখো বোরন এবং বেরিলিয়াম দুইটাই কিন্তু বি দ্বারা শুরু, ঠিক আছে, এই জন্য বোরনের ক্ষেত্রে এই বি, ক্যাপিটাল বি ব্যবহার করা হয়, এবং বেরিলিয়ামের ক্ষেত্রে বিই ব্যবহার করা হয়। বেরিলিয়ামের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? বিই। বি দ্বারা কি বোঝাচ্ছে? বোরন বোঝাচ্ছে, বোরন। আবার একইভাবে বেরিলিয়াম এর বি দ্বারা কি বোঝাচ্ছে? বেরিলিয়াম। বি দ্বারা কি বোঝাচ্ছে? বেরিলিয়াম। তাহলে বুঝতে পারছো যদি দুইটা মৌলের নামের প্রথম অক্ষর একই হয়ে যায় তখন একটাকে প্রথম অক্ষর দিয়ে এবং পরেরটাকে কি যে কোনো দুইটা অক্ষর দিয়ে, হয় প্রথম দুইটা নইলে প্রথমটা তারপরে মাঝেরটা, এরকম হতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। তারপর দেখো কতগুলো মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এই যে এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কতগুলো মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? দেখা যায় যে অনেকগুলা মৌলের প্রথম অক্ষর সেম হয়ে যায়, এজন্য কি দেখা গেছে যে অনেকগুলা মৌলের নাম ল্যাটিন নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। যেমন যেমন সোডিয়াম হচ্ছে একটা মৌল, সোডিয়াম হচ্ছে একটা মৌল। তোমরা সোডিয়ামের কথা চিন্তা করতে পারো যে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। এই নেট্রিয়ামের এন দ্বারা কি প্রকাশ করা হয়? সোডিয়ামকে প্রকাশ করা হয়। যেহেতু আমরা অলরেডি এন দ্বারা কি বোঝায়? নাইট্রোজেন বোঝায়, তাহলে দুই অক্ষর নিতে হবে। এই জন্য নেট্রিয়ামের এন দ্বারা কি বোঝায়? সোডিয়াম বোঝায়। এই নেট্রিয়ামটা কি ল্যাটিন শব্দ থেকে চলে আসছে, ঠিক আছে? একইভাবে কপার, একইভাবে কি কপারের কথা চিন্তা করতে পারো। এই যে কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, ঠিক আছে? এই কাপ্রামের সি দ্বারা কি বোঝায়? কপার বোঝায়, ঠিক আছে? যেহেতু আমরা সি দ্বারা কার্বন বোঝাই এই জন্য প্রথম দুই অক্ষর নিছি, সি দ্বারা কি বোঝাইতেছে? কপার বোঝায়, ঠিক আছে? একইভাবে আর্জেন্টাম, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে কি আর্জেন্টাম। আর্জেন্টামের এজি ব্যবহার করা হয় কি এই যে সিলভারকে প্রকাশ করার জন্য। গোল্ড যে স্বর্ণের নামটা, স্বর্ণের ল্যাটিন নাম হচ্ছে অরাম। স্বর্ণের ল্যাটিন নাম কি? অরাম। এই অরামের ইউ দ্বারা কি গোল্ড বা স্বর্ণ বোঝানো হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আবার একটা মৌল আছে নাম হচ্ছে টাংস্টেন। এটা মৌলের নাম কি? টাংস্টেন। তোমরা তোমাদের বইয়ে এগুলা দেখবা, তোমরা তোমাদের বইয়ে একটা লিস্ট পাবা এগুলার ল্যাটিন নামের। এগুলা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এগুলো থেকে এমসিকিউ আসে এই অধ্যায় থেকে। বুঝতে পারছো? তাহলে এগুলো কি মুখস্থ করতে হবে, তাই না? মুখস্থ করে নিবা যাতে তুমি এমসিকিউতে নাম্বার পেতে পারো। তাহলে টাংস্টেন একটা মৌল আছে যার ল্যাটিন নাম হচ্ছে ওলফার্ম। ঠিক আছে? এটা আছে কি ওলফার্ম। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ডাব্লিউ ও, শুধু ডাব্লিউ দ্বারা। বুঝতে পারছো? এটাকে প্রকাশ করা হয় শুধু ডাব্লিউ দ্বারা, ওলফার্ম, ঠিক আছে? এই নামটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। টাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফার্ম, এবং প্রতীক কি? ডাব্লিউ। একইভাবে হাইড্রাজিরাম, পারদ বা মার্কারির ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজিরাম। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এইচ জি দ্বারা, হাইড্রাজিরাম অর্থাৎ এইচ জি। এটা কি? পারদ অথবা মার্কারি, একই কথা। মার্কারির ল্যাটিন নাম হচ্ছে কি? হাইড্রাজিরাম। এটাকে প্রতীক হচ্ছে কি? এইচ জি, যেটার মানে বোঝায় কি? পারদ বা মার্কারি। এই নামগুলা তোমরা মুখস্থ করে নিবা বই থেকে, বইয়ের 4টা আছে। তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো অবশ্যই খাতা কলম বই সবকিছু নিয়ে কিন্তু তোমরা ভিডিওটা দেখো, যাতে তোমার ভিডিওটি দেখা ইফেক্টিভ হয়। এই খাটে শুয়ে বসে ভিডিওটি দেখলে হয়তো তুমি বুঝবা, কিন্তু কিছুক্ষণ নয়, কিছুদিন পরে তোমার এই মাথা থেকে এগুলো চলে যাবে। খাতায় নোট করে রাখবা, ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারছি যে নামকরণ অর্থাৎ প্রতীক লেখার নিয়মগুলা, ঠিক আছে? তারপর আমরা দেখব সংকেত। দেখব সংকেত, ঠিক আছে?
কারণ সংকেত কি আমরা দেখলাম মৌলের সংক্ষিপ্ত রূপকে কি বলে প্রতীক বলে তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলবো সংকেত বলবো সংকেতের ইংলিশ কি ফর্মুলা সংকেতের ইংলিশ হচ্ছে কি ফর্মুলা তার মানে অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে ঠিক আছে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে তাহলে অণু আমরা জানি অণু হতে পারে দুই ধরনের মৌলিক অণু যৌগিক অণু তাহলে মৌলিক অণু কোনগুলা যেমন হাইড্রোজেন ঠিক আছে অক্সিজেন দেখো এই হাইড্রোজেনের অণুটা দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অণু দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেনের অণু গঠন করছে ঠিক আছে তাহলে এটা কি পাইলাম এই হাইড্রোজেনের হাইড্রোজেনের অণুর সংকেত ঠিক আছে হাইড্রোজেন অণুর সংকেতটা যে সংক্ষিপ্তভাবে লিখলাম এটাই হচ্ছে কি হাইড্রোজেন অণুর সংকেত একইভাবে অক্সিজেনের অণুর সংকেত বললে কি বলবো O2 লিখবো তাহলে O2 হচ্ছে কি অক্সিজেন অণুর সংকেত ঠিক আছে এগুলো হচ্ছে মৌলিক অণুর সংকেত আবার তুমি অ্যামোনিয়ার কথা চিন্তা করতে পারো অ্যামোনিয়ার কথা চিন্তা করতে পারো অ্যামোনিয়ার সংকেত কি NH3 ঠিক আছে অ্যামোনিয়া অণুটার সংকেত কি NH3 অর্থাৎ এটা একটা যৌগিক অণু ঠিক আছে তাহলে একইভাবে তুমি সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন সালফেটের কথা চিন্তা করতে পারো যে হাইড্রোজেন সালফেট অথবা সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফেট অথবা এটাকে সালফিউরিক অ্যাসিড বলা হয় H2SO4 তাহলে এটা কি এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট অথবা সালফিউরিক অ্যাসিডের সংকেত অর্থাৎ অণু এই যে হাইড্রোজেন সালফেট একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তাহলে এটার সংক্ষিপ্ত রূপকে কি বলবো অণু সংক্ষিপ্ত রূপকে কি বলবো সংকেত বলবো তাহলে হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4 একইভাবে অ্যামোনিয়ার সংকেত কি NH3 তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি HCl তোমরা বইটাতে একটু দেখো যে HCl দ্বারা কি বোঝাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড বিষয়গুলো বুঝতে পারছো ঠিক আছে এখন এখানে দেখো লেখা আছে যে সংকেতের দুই ধরনের তাৎপর্য হতে পারে একটা হচ্ছে পরিমাণগত আরেকটা হচ্ছে কি গুণগত দেখো এখানে গুণগত তাৎপর্যের ভিতরে কি আছে দেখো সংকেত দ্বারা কি বুঝি পদার্থের কি তা আমরা বুঝি দেখো সংকেত দ্বারা কি আমরা কি বুঝতে পারি যে একটা পদার্থ কি সেটা বুঝতে পারি যেমন H2O দ্বারা কি বুঝতে পারি আমরা H2O দ্বারা কি বুঝি H2O দ্বারা আমরা বুঝি এটা কি পানি এই যে সংকেতটা দেখলাম দেখে কিন্তু আমরা বলে দিতে পারলাম এটা কি পানি ঠিক আছে আবার দেখো পদার্থ কি মৌল দ্বারা গঠিত তাও জানা যায় এই যে সংকেতটা দেখলাম তাহলে পানি কি দ্বারা গঠিত হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত তাহলে একটা সংকেত থেকে কি একটা মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ বা অণু কোন পরমাণুর সমন্বয়ে গঠিত এটা কি আমরা জানতে পারি কোন মৌলের সমন্বয়ে গঠিত এটা আমরা জানতে পারি ঠিক একইভাবে যেমন মনে করো H2SO4 এটাকে দেখলে আমরা কি জানতে পারবো সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন এই তিনটা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত ঠিক আছে এগুলো হচ্ছে কি আমাদের গুণগত তাৎপর্য সংকেতের গুণগত তাৎপর্য তারপর দেখো পরিমাণগত তাৎপর্য আছে এখানে দেখো সংকেত দ্বারা পদার্থের একটি অণুকে বোঝায় ঠিক আছে পদার্থের একটা অণুকে বোঝায় বিষয়টা বুঝতে পারছো তোমরা মনে করো এই যে পানি অণু লিখলাম এই পানির কয়টা অণু আছে একটা অণু সামনে কিছু নাই মানে কি 1 আছে ঠিক আছে এই সংকেতটা দ্বারা কি বুঝি এখানে পানির একটা অণু আমি যদি এখানে 2 দিয়ে দিতাম 2H2O তার মানে এখানে কি বোঝাইতো যে পানির দুইটা অণু এখানে 3 দিয়ে দিলে পানির তিনটা অণু ঠিক আছে তাহলে একটা সংকেত দ্বারা কি বোঝায় একটা অণু বোঝায় কোন একটা যৌগের বা মৌলের সংকেত দ্বারা কি বোঝায় ওই মৌল বা যৌগের কি বোঝায় যে একটি অণু বোঝায় বুঝাইতে পারছি যেমন অক্সিজেন দ্বারা কি বোঝায় অক্সিজেনের একটা অণু এখানে 2 দিলে দুইটা অণু থাকতো 3 দিলে তিনটা অণু থাকতো বুঝতে পারছো তাহলে যে কোনো একটা পদার্থের সংকেত দ্বারা ওই পদার্থের একটা অণুকে আমরা বুঝতে পারি ঠিক আছে আবার দেখো পদার্থে কি মৌলিক পদার্থের কয়টি পরমাণু দ্বারা গঠিত তা জানা যায় ঠিক আছে এখানে দেখো আমরা H2SO4 লিখছিলাম না এই যে H2SO4 সংকেতটি থেকে আমরা
দেখো জানতে পারি যে সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন, একটা সালফার এবং চারটা অক্সিজেনের সমন্বয়ে গঠিত। দুইটা হাইড্রোজেন, একটা সালফার এবং চারটা অক্সিজেনের সমন্বয়ে কি গঠিত হইতেছে? যে H2SO4। এই সংকেতে থেকে আমরা জানতে পারতেছি যে সালফিউরিক অ্যাসিডটা হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন কত সংখ্যক হারে যুক্ত হয়ে গঠিত হয়েছে এটা আমরা জানতে পারতেছি। যেমন হাইড্রোজেন দুইটা, সালফার একটা, অক্সিজেন চারটা, এইভাবে এত সংখ্যক পরমাণু কি পরস্পর যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডটা গঠন করছে। আশা করি বিষয়গুলো নিট এন্ড ক্লিয়ার। ঠিক আছে, এছাড়াও আমরা সংকেত থেকে আণবিক ভর জানতে পারি। আণবিক ভর বিষয়টা কি? তোমরা যখন পর্যায় সারণী পড়বা, অধ্যায়ে একটা আছে তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, তখন এই বিষয়টা জানতে পারবা যে আণবিক ভরটা কি। আমরা আপাতত এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, তারপর দেখো এখন আমাদের কি কি আলোচনা শেষ হলো? মৌলের প্রতীক শেষ হলো, সংকেত শেষ হলো। তারপর আমরা আলোচনা করব পরমাণুর ভেতর কণা। কি আলোচনা করব? পরমাণুর ভেতর কণা। এখানে খেয়াল করো, পরমাণুর ভেতর কণা আমরা তো জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি? পরমাণু। ঠিক আছে, এখন পরমাণু আবার কি দ্বারা গঠিত হয়? পরমাণুকে ভাঙলেও কিছু কিছু কণা পাওয়া যাবে যেগুলো দ্বারা পরমাণু গঠিত হয়। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা পরমাণু। ঠিক আছে, মনে করো জুম করে দেখাইলাম, এমনিতে তো পরমাণু দেখা যায় না, কিন্তু আমি জুম করে দেখাইলাম। এই পরমাণুকে যদি আমি ভাঙি তাহলে পরমাণুর ভিতরে তিনটা কণিকা পাবো। ঠিক আছে, মনে রাখবা পরমাণুতে মোটা দাগে দুই ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা কোনগুলা? যেগুলো পরমাণুতে স্থায়ী হয়, ঠিক আছে, সব সময় থাকে। আর অস্থায়ী কণিকা কোনগুলা? যেগুলো পরমাণুতে একটা খুব অল্প সময়ের জন্য একটা সার্টেন টাইমে থাকে, কিন্তু পরবর্তীতে কি আবার এগুলা চলে যায়, শক্তি আকারে বা বিভিন্ন আকারে কি বের হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে পরমাণুতে মোটা দাগে দুই ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা কি অস্থায়ী কণিকা। ঠিক আছে, অস্থায়ী কণিকার ভিতরে আছে, আচ্ছা অস্থায়ী কণিকা গুলো পরবর্তী আগে দেখো স্থায়ী কণিকা কোনগুলা? এই স্থায়ী কণিকা অর্থাৎ আমরা আমাদের লেভেলে স্থায়ী কণিকা গুলো নিয়ে কি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, পরমাণুর ভিতরে স্থায়ী কণিকা হচ্ছে তিনটি, একটা হচ্ছে প্রোটন, ঠিক আছে, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে নিউট্রন,